হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়াইজ কোর্সটা শুরু করেছি। আজকে সেই কোর্সের 3 নম্বর ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের 17ই আগস্ট 2022 সালের থার্ড শিফটে আসা যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব, আর সেই কোশ্চেন রিলেটেড আরো কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েও তোমাদের আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে কোন পদার্থের রোধাঙ্ক এদের মধ্যে কোন কোন ধর্মের উপর নির্ভর করে। তা দেখো, পদার্থের রোধাঙ্ক খালি উষ্ণতার উপরেই নির্ভর করে, হ্যাঁ, রোধের উপরেও নির্ভর করে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরেও নির্ভর করে না, দৈর্ঘ্যের উপরেও নির্ভর করে না। এটা নির্ভর করে হচ্ছে উষ্ণতার উপর। আচ্ছা, রোধাঙ্কটা কি আমরা একটু জেনে নিই। দেখো, আচ্ছা দেখো কি বলছে, দেখো, পরিবাহীর রোধ এর দৈর্ঘ্য, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এর উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। এর মানে যেই পরিবাহীটা নিচ্ছি তার উপর। ধরো একটা তারের রোধ যদি আমি বের করি, ধরো তারটা কি উপাদানের তৈরি তার উপর নির্ভর করবে। তামার তার হলে তার রোধ একরকম হবে, যদি সোনার তার হয় তাহলে একরকম হবে, রূপোর তার হলে একরকম হবে, এইরকম আর কি। এটা হচ্ছে উপাদান। দৈর্ঘ্য কি, পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথেও নির্ভর করে, মানে দৈর্ঘ্য বেশি হলে রোধ একরকম হবে, দৈর্ঘ্য কম হলে রোধ একরকম হবে, এরকম। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কতটা সরু বা মোটা সেটা। তা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরেও রোধ নির্ভর করে। এবার আমরা দেখি কিভাবে নির্ভর করে। দেখো, সুষম ধাতব পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের এটা এল, হ্যাঁ, এল এর সাথে সমানুপাতিক। দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, তাই এল দিয়ে লেখে। তাহলে দৈর্ঘ্যের সাথে কি হয়, সমানুপাতিক। মানে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে তার রোধও তত বেশি হবে। মানে রোধ বেশি হওয়া মানে কি, রোধ বেশি হওয়া মানে কারেন্টের প্রবাহটাকে বাধা দেওয়া। তাহলে দৈর্ঘ্য যত বেশি হবে তাহলে কারেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তত কষ্ট হবে আর কি, তত বেশি তাকে পথ যেতে হবে। তার মানেই কি, তার রোধ বেশি। আর দৈর্ঘ্য যত কম হবে কারেন্টটা তত তাড়াতাড়ি যেতে পারবে, মানে তাকে তার বাধা কম পাচ্ছে, মানে তার রোধটা তত কম হবে। তাহলে দৈর্ঘ্যের সাথে কি সমানুপাতিক, মানে আর ভ্যারিজ এল। এটা হচ্ছে ভ্যারিজ মানে সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, আর কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে বলছে ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে তারটা কতটা সরু বা তারটা কতটা মোটা। তার যদি সরু হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট কি হবে, তার সরু হলে কারেন্ট তাড়াতাড়ি যাবে ধীরে যাবে, কারেন্ট তত প্রবাহ বাধা পাবে। তা কারেন্টের এই প্রবাহ বাধা পাওয়া মানেই তার রোধটা কি হচ্ছে, বেশি হচ্ছে। আর তার যত মোটা হবে কারেন্ট তত ভালোভাবে যেতে পারবে, মানে তার রোধ তত কম হবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে তার রোধ কমে যাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমলে তার রোধ বেশি হবে। মানে রোধটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমি কি লিখছি, আর ভ্যারিজ 1/a। ব্যস্তানুপাতিক হলে 1/, দিয়ে লিখে, ঠিক আছে, 1/, দিয়ে ওটার সাথে সমানুপাতিক করে। আর এমনি সমানুপাতিক হলে তো আর ভ্যারিজেস এল, আর ব্যস্তানুপাতিক হলে আর ভ্যারিজেস 1/a। এইবার আর দেখো দুজনের সাথে সমানুপাতিক, তাহলে আমি কি আর এল এর সাথেও সমানুপাতিক আর 1/a এর সাথেও সমানুপাতিক। তাহলে আমরা কি করতে পারি, আর এদের গুণফলের সাথেও সমানুপাতিক হবে। তাহলে আর ভ্যারিজেস এল, ডান পাশে যে দুটো ছিল আর কি, এল আর 1/a, এদের গুণফল করলে কি হয়, l/a হয়। এটা দেখো তোমাদের ক্লাস 10-এ যৌগিক ভেদের উপপাদ্য ছিল যে আর এল এর সাথে সমানুপাতিক যখন a ধ্রুবক, আর 1/a এর সাথে সমানুপাতিক যখন l ধ্রুবক, এরকম ছিল। তখন আর এদের গুণফলের সাথেও সমানুপাতিক হবে যখন তারা প্রত্যেকে পরিবর্তনশীল, এরকম টাইপের কিছু ছিল। অত জানার দরকার নেই, খালি এটুকু জেনে রাখো আপাতত, তাহলেই হবে। তাহলে দেখো, এই ভ্যারিজেসটাকে তুলতে গেলে আমাদের কি করতে হয়, একটা সমানুপাতিক কিছু ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাহলে ভ্যারিজেসটা উঠে যায়। তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবকটা কি, রো। তাহলে আর কে আমি ভ্যারিজেসটাকে তোলার জন্য আমি কি করলাম, রো দিয়ে গুণ করলাম। তাহলে কি হলো, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু l/a। এই রোটা কি, এই রো হচ্ছে, দেখো রো একটা গ্রিক চিহ্ন, হ্যাঁ, গ্রিক অক্ষর আর কি। তাহলে যেখানে রো হলো একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক কাকে বলে, এই সমানুপাতটাকে তোলার জন্য ইউজ করেছে এই ধ্রুবকটাকে, তাই এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। আর একে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, রোধাঙ্ক সম্পর্কে আরো আমরা কি কি জানি দেখি। রোধাঙ্কের একক হলো ওহম মিটার, ঠিক আছে। ওহম মিটার কেন, দেখো আমার কি ছিল, আর সমান সমান ছিল রো ইন্টু l/a। তাহলে রো সমান সমান আমি কি লিখতে পারি, আর গুণ a/l। তাহলে এর একক যদি আমি বের করি তাহলে কি হবে, আর এর একক, আর এর একক মানে কি ওহম, এ মানে কি বর্গ মিটার, মানে মিটার স্কোয়ার, তাই না। এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর একক মিটার স্কোয়ার, বাই এল মানে কি, এল এর একক হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার। তাহলে থেকে একটা মিটার আর মিটার স্কোয়ার থেকে একটা মিটার কেটে যাবে, তাহলে কি হবে ওহম মিটার। এইভাবে এই ওহম মিটারটা আসছে, ঠিক আছে। এটা হচ্ছে এসআই পদ্ধতির একক, ঠিক আছে। আর এটি পদার্থের একটি বৈশিষ্ট্যমূলক ধর্মপদ, মানে পদার্থের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। আর আরেকটা লাইন কি, রোধ এবং রোধাঙ্ক উভয়ই তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। মানে তাপমাত্রা যদি আপ ডাউন করে তাহলে রোধও পরিবর্তিত হবে, রোধাঙ্কও পরিবর্তিত হবে। তাহলে দেখো, এই প্রশ্নটা আমার কি এসেছিল,
প্রশ্নটা এসেছিল রোধাঙ্ক এদের মধ্যে কোন ধর্মের উপর নির্ভর করে, তাহলে কি হবে দেখো উষ্ণতার সাথে পরিবর্তিত হয় রোধাঙ্ক, সবার লাস্টে লেখা রয়েছে, তাহলে কোন ধর্মের উপর নির্ভর করে, ওর উষ্ণতার উপর, উষ্ণতা বাড়লে কমলে রোধাঙ্কের পরিবর্তন হয়। তারপরে আচ্ছা দেখো কি বলছে, বলছে নিউল্যান্ডের অষ্টক সূত্রে কোন দুটি মৌলের ধর্ম এক। নিউল্যান্ডের অষ্টক সূত্র কি সেটা আমরা দেখছি, কোন দুটি মৌলের ধর্ম এক সেটাও আমরা দেখছি। দেখো কি বলছে, দেখো নিউল্যান্ডের অষ্টক সূত্র কি, দেখো আমি এই প্রথম ক্লাস যেদিন করিয়েছিলাম সেই ক্লাসে এটা করেছিলাম, এখান থেকে একটা কোশ্চেন এসেছিল, তো আবার আমি বলে দিচ্ছি দেখে নাও। তাহলে কি নিউল্যান্ড কি অষ্টক সূত্র, তাহলে এখান থেকে কি আসতে পারে, অষ্টক সূত্রর ধারণা কে দিয়েছিল, নিউল্যান্ড দিয়েছিল, একটা কোশ্চেন হয়ে গেল। আর কি কোশ্চেন আসতে পারে, দেখো জন নিউল্যান্ড 1866 খ্রিস্টাব্দে সেই সময়ের জ্ঞাত মৌলগুলিকে নিয়ে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমানুসারে সঞ্চিত করেন। তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র কত খ্রিস্টাব্দে দিয়েছিল, 1866 খ্রিস্টাব্দে। কিসের ভিত্তিতে দিয়েছিল, তিনি মৌলগুলিকে কিসের ভিত্তিতে সাজান, পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমানুসারে, মানে কম পারমাণবিক গুরুত্বকে আগে রেখেছিল, বেশি পারমাণবিক গুরুত্বকে পরে রেখেছিল, এইভাবে সাজিয়েছিল, মানে মেন্ডেলিফও দেখবে এইভাবেই সাজিয়েছিল পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রম অনুসারে। যাই হোক, তারপরে দেখি, তিনি সর্বনিম্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল হাইড্রোজেন দিয়ে শুরু করেন এবং 56তম মৌল থোরিয়াম দিয়ে ক্রমটি শেষ করেন। মানে তার কতগুলো মৌল সে সাজিয়েছিল, তিনি সাজিয়েছিলেন 56টা। তার প্রথম মৌল কি ছিল, হাইড্রোজেন, এবং 56তম মৌল কি ছিল, থোরিয়াম। এটা আগের শিফটে এসেছিল, হ্যাঁ প্রথম ক্লাসে আমি এটা করিয়েছিলাম, প্রথম মৌল কে ছিল, শেষ মৌল কে ছিল, এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে। আচ্ছা, তিনি লক্ষ্য করেন যে প্রতি অষ্টম মৌলের ধর্মাবলী প্রথম মৌলের অনুরূপ হয়, মানে ধরো প্রথমে একটা মৌল ছিল, আবার 8 নম্বরে গিয়ে যে মৌলটা হচ্ছে, এই প্রথম মৌলের ধর্ম আর 8 নম্বরের যে মৌলটার ধর্ম, এদের ধর্ম সেম হচ্ছে, ধর্মের সাথে মিল আছে। তা এই তিনি সঙ্গীতের সাথে তুলনা করে এই জন্য তিনি এটাকে অষ্টক সূত্র নাম দেন। দেখো সঙ্গীতের নানা সুরগুলো, স্বরগুলো কি, সা রে গা মা পা ধা নি সা, এই সা দিয়ে শুরু হচ্ছে, আবার দেখো সা দিয়ে শেষ হচ্ছে। তা এই সা সা মিলে আসলে এই অষ্টম, মানে এই মিলটা পাচ্ছে, ওই জন্য অষ্টক সূত্র নাম দিয়েছে। 8 নম্বরে মিল পাচ্ছে, তাই জন্য অষ্টক সূত্র। আচ্ছা, আর কি আছে, নিউল্যান্ডের অষ্টকের মধ্যে লিথিয়াম এবং সোডিয়ামের ধর্মাবলী একই রকম হয়। তাহলে লিথিয়ামের সাথে কার ধর্মের মিল আছে, লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের মিল আছে। আর লিথিয়ামের পরবর্তী অষ্টম মৌলটি কি, সোডিয়াম, মানে লিথিয়াম দিয়ে যদি শুরু হয়, এখানে ধরো লিথিয়াম, এরম 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 করে 8 নম্বরে গিয়ে এখানে ধরো সোডিয়াম দিয়ে শেষ হবে। তা এটাই বলছে মিলের কথা, ঠিক আছে। একইভাবে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধর্ম একে অপরের অনুরূপ। তাহলে এখানে আমি কি পেলাম, লিথিয়ামের সাথে কার ধর্মের মিলছে, সোডিয়ামের, আর বেরিলিয়ামের সাথে কার ধর্ম মিলছে, ম্যাগনেসিয়ামের। তাহলে আমার কোশ্চেনটা কি ছিল, লিথিয়ামের সাথে কার ধর্মের মিল আছে, নিউল্যান্ডের অষ্টক সূত্রে কোন দুটি মৌলের ধর্ম এক। তাহলে আমার কি কি পেলাম, একটা হচ্ছে লিথিয়ামের সাথে সোডিয়াম, একটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে বেরিলিয়াম। তাহলে এখানে কি কি আছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম হবে না, হাইড্রোজেন থোরিয়াম হবে না, লিথিয়ামের সাথে সোডিয়াম, মানে অপশন সি হবে, ক্যালসিয়াম ক্লোরিনও হবে না। তারপরের কোশ্চেন দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোনটি ব্লিচিং পাউডারের কাজ নয়। আচ্ছা, তোমাদের আগের ক্লাসে আমি ব্লিচিং পাউডারের কি কাজ করে না করে, ব্লিচিং পাউডার কি, এগুলো সব ডিটেলসে বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো দেখি এখানে কি রয়েছে, তাহলে ব্লিচিং পাউডারের কাজ এদের মধ্যে কোনটা নয় বলেছে। আচ্ছা, পানীয় জলকে জীবাণুমুক্ত করে, এটা তো তোমরা জানো, তোমরা দেখেছো, পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার ব্যবহার করে। অনেক রাসায়নিক বিক্রিয়ায় জারক দ্রব্য রূপে ব্যবহার, এটাও করে, তাই না, অনেক রাসায়নিক বিক্রিয়ায় জারক দ্রব্য রূপে ব্যবহার করে, আগের ক্লাসে আমি এটা করিয়েছি। কেক প্রস্তুতি, দেখো কেক প্রস্তুতিতে তো আর ব্লিচিং পাউডার ব্যবহার করে না, তার মানে 3 নম্বরটা হবে না। তাহলে কোনটা ব্লিচিং পাউডারের কাজ নয়, 3 নম্বরটা কাজ নয়, মানে অপশন সি তে দেখো 3 নম্বরটা দিয়েছে, এটাই হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, এই দ্বি প্রতিস্থাপন বিক্রিয়াটিতে এ ও বি এর স্থানে কি কি হবে। দেখো এখানে একটা বিক্রিয়া দিয়েছে, প্রথমে এ আর বি দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে আমার কি কি তৈরি হচ্ছে। দেখো বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদেরকে বলে বিক্রিয়ক পদার্থ, এখানে এ আর বি হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এগুলো কিন্তু জানতে হবে, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আমি তোমাদের যখন এইগুলো ডিটেলসে পড়াবো, ঠিক আছে, এখনো শুরু করিনি আমি, সেগুলো মানে চেষ্টা করছি শুরু করার তাড়াতাড়ি, তো যখন পড়াবো আমি তোমাদের এগুলো কিন্তু সব ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। এখন একটু উপরে উপরে বলে দিচ্ছি তোমাদের জানার জন্য, যে কোন টাইপের কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার গুলোতে এসেছিল সেটা জানার জন্য এগুলো আমি উপরে উপরে বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো, আর যেই পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে বলে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ার ফলে যেগুলো তৈরি হয় সেগুলোকে বলে বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এখানে বিক্রিয়াজাত পদার্থ কি 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 তৈরি হয়েছে, AgBr আর KNO3, আমি এখানে লিখলাম AgBr আর KNO3। তাহলে দেখো আমার এ বি তে কি কি থাকবে, এ বি তে যেই জিনিসগুলো থাকবে তাদের মধ্যে Ag থাকবে, Br থাকবে, K থাকবে, NO3 থাকবে, মানে এইগুলো নিয়েই আমার এই দুটো মৌল তৈরি হবে। দেখো আমার অপশন গুলো এবার দেখি কি কি আছে,
এজি আছে, আমার এখানে এজি আছে, ভালো কথা। HNO3 মানে এইচ আছে আর NO3 আছে, তা এইচ তো আমার কোনো এখানে তৈরিই হয়নি, তাই এইচ এর আমার দরকারই নেই, তার মানে এজি আর HNO3 হবে না, অপশনে কেটে গেল। অপশন বি তেও দেখো এইচ আছে, HBr, তা এইচ তো আমার নেই, এখানে তো তৈরিই হয়নি, এইচ যুক্ত কোনো মৌলতে যৌগ তাহলে থাকবেই না। 3 নম্বর অপশন দেখো AgNO3 আর KBr, আচ্ছা AgNO3 এর Ag আছে, NO3 আছে, KBr, K আছে, Br আছে, তার মানে সবগুলো আছে, তার মানে সি নম্বর অপশনটাই কারেক্ট হবে। তার মানে আমি বিক্রিয়াটা কি পাবো, AgNO3 প্লাস KBr, এটাই হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে কি, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয়, আয়নগুলোর স্থান বিনিময় করে। দেখো AgNO3 কে ভাঙলে কি হয়, Ag2 প্লাস আর NO3, না ভুল লিখলাম, Ag প্লাস NO3 মাইনাস, তাই না? আর KBr এ কি হয়, K প্লাস Br মাইনাস। তাহলে এই প্লাসটার সাথে কি হয়, প্লাসটা এই মাইনাসের সাথে যুক্ত হবে এর মাইনাসের সাথে, মানে হয়ে যাবে কি AgBr প্লাস, আর K প্লাসটা যাবে NO3 মাইনাসের সাথে, তাহলে কি হয়ে যাবে, KNO3 হয়ে যাবে। এটাই হচ্ছে দ্বিপ্রতিস্থাপন, মানে দুজনে প্রতিস্থাপিত হচ্ছে। আর এই যুক্ত যেটা রয়েছে সেটা তো হবেই না। ঠিক আছে, কেন হবে না, কারণ যেটা আমার বিক্রিয়াজাত পদার্থ তাতে তো এইচ নেই, তাহলে আমার নিশ্চয়ই বিক্রিয়ক পদার্থ এইচ থাকবে না, তার মানে অপশন সি হবে। এইভাবে হচ্ছে, ঠিক আছে। তারপরে আচ্ছা দেখো কি বলছে, বলছে সক্রিয়তার দিক থেকে নিচের ধাতুগুলিতে অধক্রমে সাজাও। দেখো তোমাদের এই এনসিইআরটির বইয়ে এরকম ছক করে দেয়া আছে, ঠিক আছে, সক্রিয়তা ধাতুগুলো তুলনামূলক সক্রিয়তা সব ধাতুগুলো দিয়েছে। এদের মধ্যে এই লিস্ট, এগুলো হচ্ছে সক্রিয়তার শ্রেণী, হ্যাঁ। সক্রিয়তার শ্রেণী যেগুলো উপরের সারিতে রয়েছে সেগুলো হচ্ছে অধিক সক্রিয় বা সর্বাধিক সক্রিয়তা, যেগুলো মাঝের সারিতে রয়েছে সেগুলো মিডিয়াম সক্রিয়, আর যেগুলো একদম নিচের সারিতে রয়েছে সেগুলো একদম কম সক্রিয়। সক্রিয় মানে একদম ফটাফট বিক্রিয়া করে না, সক্রিয় এই উল্টো বললাম, সক্রিয় মানে খুব তাড়াতাড়ি তারা বিক্রিয়া করতে পারে, আর সর্বনিম্ন সক্রিয় মানে এটা সহজে বিক্রিয়া করে না। এদেরকে মাটির তলাতেও আমরা পেয়ে থাকি, তাই না, গোল্ড সিলভার এগুলো কি মাটির তলাতে আমরা পেয়ে থাকি। আচ্ছা দেখো তাহলে সক্রিয়তা শ্রেণীর কি কি মৌল, পটাশিয়াম সবার উপরে রয়েছে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, মানে এগুলো সবার উপরে যে সে সব থেকে বেশি সক্রিয়, আর যত নিচে যাচ্ছে তার সক্রিয়তা তত হ্রাস পাচ্ছে। জিঙ্ক, আয়রন, লেড এগুলো অধক্রমে সাজাতে বলেছে আমাকে। অধক্রম মানে কি, মানে বেশি থেকে কমে। আচ্ছা আমি এখান থেকে এক একটা করে পড়ি, এখানে কি কি দিয়েছে দেখো। পটাশিয়াম দিয়েছে, পটাশিয়াম কোথায় আছে, এইটা, তাহলে পটাশিয়াম 1 নম্বরে হবে, সবার উপরে আছে। সোডিয়াম, সোডিয়াম কোথায়, এখানে দেখো এই যে সোডিয়াম, সোডিয়াম তাহলে 2 নম্বরে হবে। তারপরে দেখো জিঙ্ক, জিঙ্ক কোথায় আছে, জিঙ্ক আছে, জিঙ্ক আছে, জিঙ্ক 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 এখানে। আচ্ছা তারপরে এগুলো দেখি, কপার, কপার কোথায় আছে, কপার তারও নিচেই। আচ্ছা এইচ জি মানে পারদ বা মার্কারি, মার্কারি এখানে। আর এজি কোথায়, এজি মানে এখানে দেখো, এখানে সব পরপরই দিয়েছে 1 2 3 4 5 6, তাহলে দেখো কি যেই যেই আমার ইয়েতে দিয়েছে এরা পরপরই সবাই অধক্রমে রয়েছে, মানে প্রথম যে মৌলটা তার সক্রিয়তা সব থেকে বেশি, তারপরে এন এর মানে কে এর সক্রিয়তা সব থেকে বেশি, গ্রেটার দেন হবে এন এ, গ্রেটার দেন হবে জেড এন, গ্রেটার দেন হবে সিইউ, গ্রেটার দেন হবে এইচ জি, গ্রেটার দেন হবে এজি। এটা কোন অপশনে রয়েছে দেখো, প্রথম অপশনটাতেই এটা রয়েছে, ঠিক আছে, তার মানে উত্তর কোনটা হবে, অপশন এ হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, বলছে 16 নম্বর গ্রুপের মৌলগুলির মধ্যে এদের মধ্যে কোন মৌলটির অধাতব ধর্ম সব থেকে বেশি। দেখো 16 নম্বর গ্রুপ বলতে কিসে, আমাদের যে পর্যায় সারণী রয়েছে, আধুনিক পর্যায় সারণী, সেইটা। আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায় রয়েছে, 7টা পর্যায় রয়েছে। কতগুলো শ্রেণী রয়েছে, 18টা শ্রেণী রয়েছে। আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতগুলো পর্যায়ে কতগুলো শ্রেণী ছিল, 7টা পর্যায় ছিল, 8টা শ্রেণী ছিল, পরে আবার একটা শ্রেণী যে সংশোধন হয়েছিল পরে ওটা অ্যাড করেছিল, সেটা নবম শ্রেণী বা শূন্য শ্রেণী বলা হয়। তো যাই হোক আমরা এবার দেখি এটাকে। দেখো পর্যায় ও শ্রেণী বরাবর ধাতব, আচ্ছা আগে দেখি 16 নম্বর শ্রেণীতে কি কি মৌল আছে। 16 নম্বর শ্রেণীতে দেখো সবার উপরে কি আছে, অক্সিজেন আছে, তারপরে কি আছে, সালফার আছে, তার নিচে কি আছে, সেলেনিয়াম আছে, তার নিচে কি আছে, টেলুরিয়াম, তার নিচে পোলোনিয়াম, তার নিচে এটা এলভি, এলভি হচ্ছে লিভার মোরিয়াম, ঠিক আছে। এটা নতুন সব কৃত্রিম উপায়ে তৈরি হয়েছে এই মৌলগুলো। তো যাই হোক, তাই এটা হচ্ছে 16 নম্বর শ্রেণীর এই মৌলগুলো রয়েছে। তা আমার প্রশ্নটা কি ছিল একটু পড়ে নি, যে মৌলগুলোর 16 নম্বর গ্রুপের যেসব মৌলগুলো এদের মধ্যে কোন মৌলটির অধাতব ধর্ম সব থেকে বেশি। আচ্ছা ভালো কথা। এবার দেখো, এইবার এই যে পর্যায় সারণীতে যে শ্রেণীবিন্যাস করেছে, এই শ্রেণীবিন্যাসের একটা কারণ রয়েছে। এই যে একই শ্রেণীর মৌলগুলোর মধ্যে ধর্মের এক রকমের মিল পাওয়া যায়,
অথবা একই পর্যায়ের মৌলগুলোর মধ্যে ধর্মের মিল পাওয়া যায়। পর্যায়ের গুলোর কিভাবে মিল পাওয়া যায়? আমি যদি পর্যায়ের কোনো পর্যায়, আচ্ছা পর্যায়গুলো সব কিভাবে রয়েছে? এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে, মানে বাদিক থেকে ডান দিকে এইভাবে। শ্রেণীগুলো কি উপর থেকে নিচে এইভাবে 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 রয়েছে, তাই না? তাহলে একই পর্যায়ের আমি যদি বাদিক থেকে ডান দিকে যাই তাহলে মৌলের একরকম পরিবর্তন হবে, আর একই শ্রেণীর যদি আমি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাই তাহলেও মৌলের একরকম পরিবর্তন হবে। তাহলে আমার কি চেয়েছে? অধাতব একই ওই 16 নম্বর শ্রেণীর মৌলগুলোর অধাতব ধর্মের কি পরিবর্তন হয়, মানে সব থেকে বেশি অধাতব ধর্ম কোন মৌলটা, দেখি একটু। তাহলে কি বলেছে দেখো, আমি এখানে লিখেছি দেখো, একই পর্যায়ের যদি বাদিক থেকে ডান দিকে যায় তাহলে ধাতব ধর্ম ক্রমশ কমতে থাকে। মানে একদম যেদিকে বাদিকে রয়েছে যেই মৌলগুলো তাদের ধাতব ধর্ম বেশি, আর ডান দিকে যে মৌলগুলো রয়েছে তাদের ধাতব ধর্ম কম। ঠিক আছে? এবং আর উল্টোটা হবে। আর অধাতব ধর্ম কি হয়? বাড়তে থাকে। ধাতব ধর্ম কমতে থাকা মানে কি? অধাতব ধর্ম বাড়া। মানে যে সবথেকে বাদিকে রয়েছে তার ধাতব ধর্ম সবথেকে বেশি, অধাতব ধর্ম সবথেকে কম, আর একই পর্যায়ের যে সবথেকে ডান দিকে রয়েছে তার ধাতব ধর্ম সবথেকে কম, অধাতব ধর্ম সবথেকে বেশি। আমাকে তো একই এই পর্যায়ে দেয়নি, আমাকে একটা শ্রেণী দিয়েছে, তাহলে আমি শ্রেণীরটা দেখবো। আর একই শ্রেণীর যদি আমি উপর থেকে নিচে যাই তাহলে কি হবে? ধাতব ধর্ম ক্রমশ বাড়তে থাকবে। ঠিক আছে? দেখো, পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে যেইটা হবে না, শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে ঠিক তার উল্টোটা হবে। ঠিক আছে? এটা দেখবা, ঠিক তার উল্টোটা হয়। এটা একটা আছে। তা একই শ্রেণীর যদি যত আমি এই শ্রেণীটার আমি যত উপর থেকে নিচে যাব, মানে অক্সিজেন থেকে যত এই লিভারমোনিয়ামের দিকে যাব, আমার কি হবে? ধাতব ধর্ম তত বাড়তে থাকবে, মানে যে সবার, আর অধাতব ধর্ম তত কমতে থাকবে। মানে যে সবার উপরে রয়েছে এক কোন শ্রেণীর তার অধাতব ধর্ম সব থেকে বেশি, আর যত আমি নিচে যাব তার অধাতব ধর্ম তত হ্রাস পেতে থাকবে। তাহলে এই শ্রেণীটার কার অধাতব ধর্ম সব থেকে বেশি হবে? যে সবার উপরে রয়েছে, মানে অক্সিজেন সবার উপরে রয়েছে, তাই অক্সিজেনের অধাতব ধর্ম সব থেকে বেশি হবে। তাহলে এখানে অপশনের মধ্যে কোনটা হবে? অক্সিজেন হবে। অক্সিজেনের অধাতব ধর্ম সব থেকে বেশি। কিভাবে সেটা আমি দেখিয়ে দিলাম। তারপরেরটা দেখো কি বলছে, বলছে গভীর সমুদ্রে জলের নীল রং আলোর কোন ধর্মের জন্য? দেখো এটা আগের দিন আমি পড়িয়েছিলাম। আলোর নীল রং কিসের জন্য হয়? আলোর বিক্ষেপণের জন্য হয়। জলের নীল রং কিসের জন্য? আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। আলোর বিক্ষেপণ ধর্ম আরেকবার আমি বলে দিই। তাহলে আকাশের নীল রং, গভীর সমুদ্রের জলের নীল রং, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় যে এই সূর্যের যে লাল রং হয়, সেগুলো সবই হচ্ছে আলোর বিক্ষেপণের উদাহরণ। আচ্ছা, আর একটা জিনিস কি? টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট কি? যে ধোঁয়া, ছোট ছোট জলবিন্দু, ভাসমান ধূলিকণা, এরা সবাই, এগুলো হচ্ছে কোলয়েডীয় কণা। এরা আলোর বিক্ষেপণের, এদের দ্বারা আলোর বিক্ষেপণের ঘটনাকেই বলা হয়, এরা আলো পড়লে এদের যে বিক্ষেপণ হয় সেটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। তারপরে কি? ধোঁয়া ভর্তি একটি ঘরের মধ্যে যদি ছিদ্রের মধ্যে দিয়ে আলো আসে তাহলে সূর্যরশ্মি আসলে সেটাকে লক্ষ্য করা যায়। এটাও হয় আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। তারপরে গভীর জঙ্গলের মধ্যে গাছের পাতার আচ্ছাদনের ভিতর দিয়েও আমরা আলোকে দেখতে পাই, সূর্যের আলোকে দেখতে পাই। এটাও হয় টিন্ডাল এফেক্টের জন্য বা আলোর বিক্ষেপণের জন্য। ঠিক আছে? তাহলে আলোর বিক্ষেপণের ধর্মগুলো আমরা জেনে গেলাম। তারপরেরটা, আচ্ছা দেখো, এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দিয়েছে, তো বিক্রিয়া দিয়ে বলেছে এটা সমতা বিধান করে। বিক্রিয়াটা দেখো বলে দিয়েছিল, হ্যাঁ কি কি বলেছে দেখো। বেরিয়াম সালফেট, আগে আমাদের না এদের সংকেতগুলো জানতে হবে। বেরিয়াম সালফেটের সংকেত কি? BaSO4, লিখলাম BaSO4। তারপরে কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কি? AlCl3। আচ্ছা, কি উৎপন্ন হচ্ছে? বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইডের সংকেত কি? BaCl2। আর কি উৎপন্ন হচ্ছে? অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি? Al2SO4 হোল থ্রাইস। এবার এটাকে কি করতে হবে? সমতা বিধান করতে হবে। সমতা বিধান আমি কিভাবে করতে পারি দেখো, আমি দেখবো কোনটা একবার একবার রয়েছে। এখানে দেখো বেরিয়াম সালফেটের Ba একটা রয়েছে, এখানেও দেখো Ba একটা রয়েছে, তো Ba ঠিক আছে, আমি আর দেখবো না। তারপরে কে এক জায়গায় রয়েছে? সালফার দেখো এক জায়গায় রয়েছে। সালফারের বাদিকে দেখো একটা এস রয়েছে, কিন্তু ডান পাশে দেখো SO4 হোল থ্রাইস আছে, মানে কটা রয়েছে? তিনটে রয়েছে। তাহলে আমাকে বাধ্য হয়ে এখানে তিনটে আনতেই হবে। তাহলে আমি এখানে তিনটে বসিয়ে দিই, তাছাড়া আমার জীবনেও মিলবে না। দেখো আমার একটা অপশনেই কিন্তু এই BaSO4 এর আগে 3 রয়েছে, আমি তাও এটা নিজে নিজে ব্যালেন্স করি, হ্যাঁ তাহলে আমরা শিখতে পারবো। দেখো, তাহলে এস তিনটে করে দিলাম, মানে কি? দেখো বিএও এখানে তিনটে হয়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে? ডান পাশেও বিএ কে তিনটে করতে হবে। তাহলে এখানে আমি 3 বসিয়ে দিলাম। তাহলে দেখো বিএ বাঁ পাশে তিনটে হলো, বিএ ডান পাশে তিনটে হলো। এস বাঁ পাশে কটা হলো? তিনটে, ডান পাশেও তিনটে। ও বাঁ পাশে কটা? এখানে 4টে, মানে 3 into 4 মানে 3 4 12। ডান পাশে কটা দেখো? ও 4 into 3 মানে 3 4 12। আচ্ছা, এবার অ্যালুমিনিয়াম দেখি। অ্যালুমিনিয়াম এখানে একটা, এখানে দেখো দুটো, তাহলে আমার বাদিকেও দুটো আনতে হবে। মানে আমি কি করব? এখানে একটা 2 দিয়ে গুণ করে দিই। তাহলে দেখো অ্যালুমিনিয়াম মিললো, কিন্তু আমার Cl আবার চেঞ্জ হয়ে গেছে। Cl বাদিকে কতগুলো আসো? 2 গুণ 3 করলে 6, আর ডান পাশে দেখো 3 2 গুণে 6।
তাহলে দেখো আমার সবই মিলে গেল, তার মানে এটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমার এই অপশনটা দেখি এখানে আছে, এই দেখো এখানেও তাই 3BSO4 + 2AlCl3 বিক্রিয়া করে এখানে দেখো 2BaCl2 ছিল, না এটা মনে হয় ভুল লিখেছি আমি, হ্যাঁ এটা 2 হবে না, এটা 3BaCl2 হবে। এটা ভুল লিখেছি, এটা 3BaCl2 হবে, এটা ঠিক করে নিও। প্লাস Al2SO4 হোল থ্রাইস, তার মানে অপশন সি টা হবে, এটা কিন্তু 3 হবে, হ্যাঁ 2 হবে না। তারপরেরটা দেখো কি বলছে, বলছে তড়িৎ শক্তির বাণিজ্যিক একক, তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। আচ্ছা ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াট। ক্ষমতা সমান সমান কি জানি? ক্ষমতা সমান সমান হচ্ছে কি, কার্য করার হারকে ক্ষমতা বলে, মানে কার্য বাই সময়। আবার কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, মানে কার্যের এককও যা শক্তির এককও তাই। তাহলে আমি লিখতে পারি শক্তি বাই সময়। তাহলে শক্তির একক কি? তাহলে দেখো, তাহলে ক্ষমতার, তাহলে শক্তি ক্ষমতা ইজিক্যাল টু, ক্ষমতা সমান আমি কি পেলাম? শক্তি বাই সময়। ঠিক আছে, তাহলে শক্তি সমান সমান আমি কি পাবো? শক্তি সমান সমান হবে ক্ষমতা ইনটু সময়, তাই না? ক্ষমতা ইনটু সময়, এইভাবে আমি পাচ্ছি, দেখিয়ে দিলাম একদম ভেঙে ভেঙে। তাহলে ক্ষমতা ইনটু সময়, ক্ষমতার একক কি? ওয়াট। আর সময়ের একক কি? আওয়ার একটা একক, আওয়ার কিন্তু মূল একক না, মূল একক হচ্ছে সেকেন্ড এসআই পদ্ধতির একক, সেটা না, কিন্তু আমার এখানে বলেছে বাণিজ্যিক একক। বাণিজ্যিক একক দেখো ওয়াট আওয়ার, বা এখানে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারটা কি বাণিজ্যিক একক কেন বলে? কিলোওয়াট আওয়ারটাকে বলা হয় বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট। এই যে বাড়িতে তোমাদের ইলেকট্রিক বিল আসে না, সবার বাড়িতে ইলেকট্রিক বিল আসে, ধরো বলে যে 506 ইউনিট বা 300 ইউনিট কারেন্ট পুড়েছে, বা 400 ইউনিট কারেন্ট পুড়েছে 3 মাসে বা 1 মাসে। তা এই 300 ইউনিট বা 400 ইউনিট এই যে কারেন্টটা পড়ে না, এটাই হচ্ছে ইউনিট, যেটা বলে সেটা কিলোওয়াট আওয়ারে, মানে 1 ঘন্টায় কত কিলোওয়াট পুড়ছে সেই হিসাবে বের করলেই কিলোওয়াট আওয়ারটা বেরিয়ে যায়। ঠিক আছে, এইভাবেই আসে। এটাকে বলা হয় বাণিজ্যিক একক কি? কিলোওয়াট আওয়ার, অথবা বিওটিও বলা হয়। কিলোওয়াট আওয়ারকে বিওটিও বলা হয়, বা বোর্ড অফ ট্রেড ইউনিটও বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে দেখো কি বলছে, বলছে এ ও বি তার দুটি একই উপাদানের তৈরি। মানে একই উপাদানের তৈরি মানে হয় এ তারটাও যদি তামার হয়, বি তারটাও তামার হবে, এ তারটা যদি সোনার হয়, বি তারটাও সোনার হবে। তো যাই হোক একই উপাদান, একই উপাদানের তৈরি মানেটাই হচ্ছে এই দুটো তারেরই রোধাঙ্ক সেম। ঠিক আছে, তারপরে দেখো এবং তাদের দৈর্ঘ্য সমান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা। মানে দুটো তারেরই দৈর্ঘ্য সমান কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা। তাহলে দেখো তারের একই উপাদানের তৈরি, দৈর্ঘ্য সমান কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা। তা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দৈর্ঘ্যের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের কি সম্পর্ক? এই যে সবার প্রথম যে আমি প্রশ্নটা করালাম সেখানেই ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের কি সম্পর্ক? আর ভ্যারিজেস 1/a, তাই না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের কি সম্পর্ক? রোধের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আর ভ্যারিজেস 1/a, যখন কি, যখন হচ্ছে ওরা দুজনা দৈর্ঘ্যও সমান উপাদানও সমান, সেক্ষেত্রে এইটা। ঠিক আছে, খুব ভালো কথা। যদি এ তারের রোধ বি তারের রোধের 16 গুণ হয়, মানে কি বলছে, এ তারের রোধ বি তারের রোধের 16 গুণ, মানে বি তারের রোধ যদি আর হয় তাহলে এ তারের রোধ কত হবে? 16 আর। তাহলে দেখো এখানে পেয়েছি আমি আর ভ্যারিজেস 1/a। তাহলে আমি কি লিখতে পারি? আমি যদি এখানে করি R1/R2, R1টা কি? R1টা হচ্ছে এ তারের রোধ, R2টা কি? R2টা হচ্ছে বি তারের রোধ। তাহলে আমি কি লিখতে পারি? সমান সমান, তা এদের মধ্যে ব্যস্তানুপাতিক মানে আমি কি লিখতে পারি? R1/R2 হয়ে যাবে কি? A2/A1। যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই R1 তারের রোধের জায়গায় চলে আসবে A2টা, R2 তারের রোধের, এই R2 তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জায়গায় চলে আসবে হচ্ছে A1টা। বোঝা গেল? তার মানে কি, R1টা আমি যদি A তারের রোধ ধরি তাহলে তার জায়গায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা উল্টে যাবে, কারণ 1/a ছিল, তো এটা নিচে চলে আসবে, R2টা R2র যে তারের যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা উপরে চলে যাবে। তাহলে দেখো R1/R2 মানে কি? R1 হচ্ছে এ তারের রোধ, এ তারের রোধ মানে কত? 16R। তাহলে আমি কি লিখতে পারি? R1 এর জায়গায় 16R বাই R2 মানে কি? বি তারের রোধ মানে কত? R, লিখতে পারি R সমান সমান কি? A2/A1। আমাকে কি বার করতে বলেছে? এ ও বি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে A1:B2, A1:A2, B2 বলছি, A1:A2। তাহলে দেখো এখানে আর আর কেটে যাচ্ছে, মানে কি থাকছে? আমি যদি A2/A1 করি তাহলে কি থাকছে? 16/1। যদি উল্টে দিই, মানে আমার তো A1:A2 চাই, তাহলে A1/A2 করলে কি হবে? 1/16 উল্টে যায়, তাহলে A1:A2 কত? 1:16।
16 এইভাবে করা যেতে পারে, এটা অন্যভাবেও করা যেতে পারে, কিন্তু এভাবে করলে তাড়াতাড়ি হয়। একবারেও করতে পারি, কিন্তু আমি ভেঙে ভেঙে দেখালাম বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা আসতে পারে। তারপরে দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোন প্রজাতিতে জেনেটিক ভাবে লিঙ্গ নির্ধারিত হয় না। দেখো শামুকে কোনো জেনেটিক ভাবে লিঙ্গ নির্ধারিত হয় না। শামুকের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিন্তু এর পরিবেশের উপর নির্ভর করে, এর উষ্ণতার উপর নির্ভর করে। যখন ডিম হয় বা কিছু হয় তখন এর উষ্ণতার উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে একটু দেখে নি। দেখো কি বলছে, বলছে শামুকের মতো অনেক প্রাণীই আছে জীবনের যে কোনো সময় এরা লিঙ্গ পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এদের লিঙ্গ পরিবর্তনও করা যায়, মানে করতে পারে এরা। শামুকের মতো প্রাণীদের ক্ষেত্রে যে তাপমাত্রায় ডিম রাখা হয় সেই তাপমাত্রায় ডিমের নবজাতকদের লিঙ্গ নির্ধারণ করে। মানে তাপমাত্রা বেশি কমের উপরে কিন্তু ডিমের লিঙ্গ নির্ধারণ হয়। ডিম কি ছেলে ডিম, মানে ছেলে বা না মেয়ে বা কি হবে সেটা কিন্তু তাপমাত্রার উপরে নির্ভর করে। ঠিক আছে, এই প্রাণীদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে জেনেটিক ভাবে না হয় পরিবেশগত কারণ হয়। পরিবেশগত কারণ কি, কারণ এই যে তাপমাত্রার উপর নির্ভর করছে তাই জন্য বলা হয় পরিবেশগত কারণ। তাহলে এটা অ্যান্সার কি হবে, শামুক। এর দেহে জেনেটিক ভাবে হয় না, পরিবেশগত কারণে হয়। তারপরে আচ্ছা দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোন উক্তিটি ভুল। কি কি উক্তি দিয়েছে আমরা একটু দেখে নিই। দেখো কি বলছে, শ্বসনের প্রথম পর্যায়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন। এটা তো হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন, এটা জেনে রাখতে হবে। শ্বসনের প্রথম পর্যায়ে কি উৎপন্ন হয়, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপরে দেখো সন্ধান প্রক্রিয়ার জন্য অক্সিজেনের দরকার, এটাও ঠিক আছে, অক্সিজেন প্রয়োজন নেই সন্ধান প্রক্রিয়ার জন্য। তারপরে কি বলছে দেখো, মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনকে ব্যবহার করে অ্যাসিটিক অ্যাসিড ভেঙে যায়। দেখো এটা ভুল আছে, হ্যাঁ, অক্সিজেনকে ব্যবহার করে অ্যাসিটিক অ্যাসিড ভাঙে না, পাইরুভিক অ্যাসিড ভাঙে। হ্যাঁ, এটা আমি আগের দিন বোধহয় করিয়েছিলাম আগের ক্লাসে। অক্সিজেন ব্যবহার করে অ্যাসিটিক অ্যাসিড কিছু করে না, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, সেটা ভেঙে যায়। শ্বসনের প্রথম পর্যায়ে গ্লুকোজও ভেঙে যায়, গ্লুকোজ ভেঙেই পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কোনটা ভুল, এই যে অ্যাসিটিক অ্যাসিড যেটা ভেঙে যায় সেটা ভুল, এটা পাইরুভিক অ্যাসিড ভাঙে। তারপর একটা দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোন উক্তি বা উক্তিগুলি সঠিক। কি কি উক্তি দিয়েছে দেখো, চৌম্বক বলরেখাগুলি পরস্পর, আচ্ছা চৌম্বক বলরেখা না, এই যে এরকম টাইপের, দেখো এটা যদি তোমাদের একটা চুম্বক হয়, চুম্বক শলাক হয়, তাহলে চৌম্বক বলরেখা এই যে এরকম করে গিয়ে এখানে গিয়ে শেষ হয়, এরকম করে গিয়ে এখানে গিয়ে শেষ হয়, এরকম করে গিয়ে এরকম করে শেষ হয়, এরকম ভাবে চৌম্বক বলরেখাগুলি যায়। ঠিক আছে, আবার উপর দিকে এরকম, নিচের দিকে এরকম করে গিয়ে এখানে, মানে উত্তর প্রান্ত থেকে শুরু করে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। উত্তর মেরু থেকে শুরু করে চৌম্বক বলরেখাগুলি দক্ষিণ মেরুতে শেষ হয়। এটা যদি চৌম্বকের নর্থ মেরু, এটা যদি সাউথ মেরু হয়, এইভাবে হয়, উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে এইভাবে যায় আর কি। ঠিক আছে, তোমাদের বইয়ে ছবি দেওয়া রয়েছে, দেখে নিও। তাহলে চৌম্বক বলরেখাগুলি পরস্পরের সমান্তরাল, এটা দেখো পরস্পরের সমান্তরালই হয়। ঠিক আছে, এটা একদম ঠিক আছে। চৌম্বক বলরেখাগুলো এককেন্দ্রিক বৃত্ত, এগুলোকে কমপ্লিট করলে এটা এককেন্দ্রিক বৃত্ত হবে, এটাও ঠিক আছে, বি নম্বর অপশন। তারপরে দেখো চৌম্বক বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে, দেখো তোমাদের বই পরিষ্কার লেখা রয়েছে চৌম্বক বলরেখাগুলি কখনো পরস্পরকে ছেদ করে না। তাহলে কোন উক্তি বা উক্তিগুলি সঠিক, এ আর বি সঠিক, সিটা কিন্তু ভুল। তার মানে এ আর বি সঠিক, দুটোই সঠিক, 4 নম্বর অপশনটা হবে। ঠিক আছে, চৌম্বক বলরেখার ধর্ম আছে, দেখো চৌম্বক বলরেখার ধর্মগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ওখান থেকে কোশ্চেন গুলো আসে। হ্যাঁ, তারপরে দেখো কি বলছে, বলছে রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধানের কারণ কি। দেখো একটা রাসায়নিক বিক্রিয়া আমরা কেন ব্যালেন্স করি, দেখো যে কোনো একটা বিক্রিয়া, ঠিক আছে, ধরো H2 প্লাস O2 মিলে আমি কি তৈরি করছি, H2, এটাকে ব্যালেন্স কি করে করি, O2 দুই অণু আছে, এখানে এক অণু আছে, তাহলে এখানে দুই অণু লিখে দিলাম, এর ফলে দেখো হাইড্রোজেনও দুই অণু হয়ে গেল। এটা ধরো একটা রাসায়নিক বিক্রিয়া, এটা ব্যালেন্স করার দরকার পড়ে কেন, কারণ দেখো আমরা পড়েছিলাম ভরের নিত্যতা সূত্র। কোনো রাসায়নিক, মানে ভরের নিত্যতা সূত্রটা কি, মানে ভর প্রকৃতিতে যে পরিমাণ ভর আছে সেটা ধ্রুবক, ভর সৃষ্টিও করা যায় না, ভর ধ্বংসও করা যায় না। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়াতেও আমার কি হয়, আমি যেই উপাদানগুলো দিয়ে কোনো বিক্রিয়াটা করেছিলাম, মানে বিক্রিয়ক পদার্থগুলোর বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর যত ছিল, বিক্রিয়ার পরেও যেই বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হচ্ছে তাদেরও মোট ভর একই হবে। ঠিক আছে, এবার কিছু হয়তো বাষ্প আকারে বেরিয়ে যেতে পারে, আমি যদি সেই বাষ্পটাকেও যদি আমি নিয়ে আসি, তাহলে আমি দেখবো যে তাদের মোট ভর সেম থাকছে। বিক্রিয়ার আগে যেই বিক্রিয়ক পদার্থগুলো নিয়েছিলাম আর বিক্রিয়ার পরে যে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয়েছে তাদের মোট ভর সেম থাকছে। এটা হতেই হবে, হ্যাঁ, এটা ভরের নিত্যতা সূত্র, এটা সবসময় হবে। তা রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধানের কারণই হচ্ছে কি, ভরের নিত্যতা সূত্র বা ভরের সংরক্ষণ সূত্র মেনে চলা, বাকিগুলো না কিন্তু। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, বলছে মানব কোষের কোন অংশটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। এখানে অপশন কি আছে, শ্বেত রক্তকণিকা। দেখো শ্বেত রক্তকণিকায় না নিজের আকৃতি চেঞ্জ করতে পারে, এরা এই জীবাণু ধ্বংস করার সময়, রোগ জীবাণু ধ্বংস করার সময়, এদের কাজ তো জীবাণু ধ্বংস করার নানা রকম কাজ রয়েছে, তাই সেইগুলোর সময় এরা নিজের চেঞ্জ করে, নিজের আকৃতি পরিবর্তন করে। ঠিক আছে, তারপর একটা
দেখো কি বলছে, বলছে অ্যামোনিয়া দ্রবণের সঙ্গে কোন দ্রবণ যোগ করলে সাদা ধাতু। দেখো অ্যামোনিয়া দ্রবণের সাথে আমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করি না, তাহলে থকথকে সাদা একটা পদক্ষেপ পড়ে, ঠিক আছে। তাহলে এখানে কোন দ্রবণ যোগ করলে সাদা পদক্ষেপ পড়ে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে। তারপরে দেখো কি বলছে, বলছে যখন কুণ্ডলীর গতির অভিমুখ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে থাকে তখন আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ জানার জন্য কোন নিয়ম ব্যবহার করে। দেখো এখানে না এইটা জানার জন্য, আচ্ছা আমরা একটু দেখে নিই। দেখো কি, যখন কুণ্ডলীর গতির অভিমুখ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে থাকে তখন আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হয়। তাহলে কুণ্ডলীর গতির অভিমুখ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যখন সমকোণে থাকে তখনই আবিষ্ট তড়িৎ প্রবাহ বা যেই তড়িৎ প্রবাহটা পাওয়া যায় সেটা সর্বোচ্চ হয়। কখন হয়? যখন কুণ্ডলীর গতির অভিমুখ আর চৌম্বক ক্ষেত্রের গতির অভিমুখ যখন সমকোণে থাকবে তখন। আচ্ছা, আর এইটা জানার জন্য, আমাদের এই অভিমুখটা জানার জন্য আমরা কোন নিয়ম ব্যবহার করি? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম ব্যবহার করি। তাহলে এখানে কোন উত্তরটা হবে? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। আর ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা কি আমরা একটু জেনে নিই। দেখো, দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডান হাত একজন, এটা হচ্ছে দেখো এটা বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা হচ্ছে তোমার তর্জনী, আর এটা হচ্ছে তোমার মধ্যমা। তাহলে এই দেখো তিনটে পরস্পরের সাথে এরা সমকোণে রয়েছে, তাই না? দেখো কি বলছে, যদি ডান হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে এমন ভাবে প্রসারিত করা হলো যেন তারা পরস্পরের সাথে লম্বভাবে থাকে। লম্বভাবে থাকে মানে পরস্পর সমকোণে থাকে, যে ছবিতে দেখতে পাচ্ছ যেরকম সেইভাবে। যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মানে দেখো তর্জনী হচ্ছে এই দিকে রয়েছে মানে চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর রয়েছে, এবং নির্দেশ করে, এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ, বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে রয়েছে? এই যে এই দিকে রয়েছে, এটা হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ যদি নির্দিষ্ট করে, তাহলে মধ্যমা কি করবে? আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? যে মধ্যমা যেদিকে রয়েছে, এটা মধ্যমা সেই দিকে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম থেকে জানতে পারি। তা ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা কি সেটা কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ এখানে দিয়ে দেবে যে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে তর্জনী কোন কিসের অভিমুখ নির্দেশ করে, বা মধ্যমা কিসের অভিমুখ নির্দেশ করে, বা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কেন ব্যবহার করা হয়, এটা যেমন এই প্রশ্নটাই ছিল। তাহলে এটার উত্তর কি হবে? প্রবাহের অভিমুখ আমরা কিসের মাধ্যমে জানতে পারি? ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের মাধ্যমে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এখানে জানতে পারি। তারপরে দেখো কি বলছে, বলছে সর্দার সরোবর বাঁধের উচ্চতা বৃদ্ধির প্রতিবাদে যে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল তার কিছু অসুবিধা। দেখো সর্দার সরোবর বাঁধের উচ্চতা বৃদ্ধি করা হয়েছিল, ঠিক আছে। সর্দার সরোবর বাঁধ কোথায় আছে? তোমাদের কিন্তু জিকের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কোথায় আছে? নর্মদা নদীর উপর নির্মাণ করা হয়েছে মধ্যপ্রদেশে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত। যাই হোক, এর বিরুদ্ধে কিছু আন্দোলন করা হয়েছিল। তা আন্দোলন করা হয়েছিল, তার পিছনে কিছু কারণ ছিল। কেন আন্দোলন করে? নিশ্চয়ই মানুষের অসুবিধার সৃষ্টি করেছিল, তাই জন্যই মানুষ আন্দোলন করেছিল। তার নিচে কিছু অসুবিধা যার কারণে তার আন্দোলন করেছিল সেগুলো বলা হয়েছে। তাদের মধ্যে একটা কিন্তু অসুবিধা না, একটা কিন্তু সুবিধা, ঠিক আছে। এই সুবিধাটা কি দেখি। কি কি অপশন দিয়েছে দেখো। প্রচুর পরিমাণে সাধারণ মানুষের অর্থ ব্যবহার করা হয়েছে, প্রচুর জনজাতি এবং কৃষককে স্থানান্তরিত করা হয়েছে, অরণ্য ধ্বংস হয়েছে এবং বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, জলসেচের সুবিধা হয়েছে এবং বিদ্যুৎ তৈরি করা সম্ভব হয়েছে। দেখো তোমরা অপশন দেখেই বুঝতে পারছো যে 4 নম্বর যেটা রয়েছে না, এটা তোমাদের কোনো অসুবিধা নেই। জলসেচের সুবিধা হয়েছে এবং বিদ্যুৎ তৈরি সম্ভব হয়েছে মানে এটা সুবিধা। আর প্রচুর পরিমাণে সাধারণ মানুষের অর্থ ব্যবহার করেছে, এটা অসুবিধা। এগুলো সব তোমাদের বইয়ের মধ্যে আছে, হ্যাঁ। এটা তো অসুবিধাই জানো। তো প্রচুর জনজাতি কৃষককে স্থানান্তরিত করা হয়েছে, এটাও অসুবিধা। অরণ্য ধ্বংস হয়েছে, এটা তো অবশ্যই অসুবিধা, বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে সুবিধা কোনটা? সেচের সুবিধা হয়েছে, বিদ্যুৎ তৈরি সম্ভব হয়েছে, এটা সুবিধা। তারপরের কোশ্চেন দেখো কি বলছে, বলছে নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোন পদ্ধতিটি মৃত্তিকা ক্ষয় আটকানোর একটি পদ্ধতি নয়, ঠিক আছে। তাহলে এদের মধ্যে ধরো 4টে দিয়েছে, এদের মধ্যে সবগুলো মৃত্তিকা ক্ষয় আটকে, কিন্তু একটা পদ্ধতিতে আরো উল্টে ক্ষতি করে। শস্য আবর্তন। শস্য আবর্তন মানে কি? এই শস্য ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা, এটা খুব ভালো পদ্ধতি। এটাতে করলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। ধাপ চাষ। ধাপ চাষও খুব ভালো পদ্ধতি। পাহাড়ি অঞ্চলে দেখবে ধাপ চাষ করে করে এরা ধান উৎপাদন বা এগুলো করে, এটাও ভালো পদ্ধতি। বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ তো খুবই ভালো, বৃক্ষরোপণ করা, তাহলে মাটি ক্ষয় তো আটকাবেই। আর একটা কি? অতিমাত্রায় পশুচারণ। অতিমাত্রায় যদি পশুচারণ করি বা পশুদের যদি আমাদের করে দিই, তাহলে আমাদের কি হবে? মাটি আস্তে আস্তে ক্ষয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু একটা আটকানোর একটি পদ্ধতি নয়, মানে আমার সঠিক উত্তর কিন্তু এইটা হবে। কোনটা পদ্ধতি নয় বলেছে, মানে ডি এরটাই হবে নয়। তারপরেরটা দেখো কি বলছে, বলছে মানব বৃক্কের নেফ্রন দ্বারা প্রাথমিক পরিশ্রুত তরলে কোন কোন পদার্থ উপস্থিত থাকে। তাহলে নেফ্রন কি করে? রক্ত তো পরিশ্রুতকরণে সাহায্য করে। তো পরিশ্রুতকরণের তরলে কোন কোন পদার্থ উপস্থিত থাকে? দেখো, গ্লুকোজ উপস্থিত থাকে, জল উপস্থিত থাকে, অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে, আর লবণ উপস্থিত থাকে।
তাহলে কোন অপশনে আছে? লবণ, গ্লুকোজ, ফ্যাট, জল নেই, গ্লুকোজ, জল, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, প্রোটিন তো হবে না, গ্লুকোজ, জল, এই যে সি নম্বর অপশনে দেখো, গ্লুকোজ, জল, লবণ এবং অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের এই শিফটের আমি 20টা প্রশ্নই আমি পেয়েছি, আরো তোমাদের কিন্তু 25টা কোশ্চেন আসে, ঠিক আছে? আরো 5টা কোশ্চেন ছিল, সেগুলো আমি ঠিক মতো বানাতে পারিনি, কারণ আমার কাছে সব ইংলিশের কোশ্চেন গুলো রয়েছে, সেগুলোকে বাংলাতে আমি ট্রান্সলেট করে করেছি। তারও 5টা প্রশ্ন, সেগুলো মানে আমি ঠিক মতো উদ্ধার করতে পারিনি, সত্যি কথা বলতে। তো আজকে এতদূরই থাকছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ক্লাসটাতে একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।